নমস্কার। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প ঘ্যাঘাসুর। একদিন ছিল রাজা, তাঁর ছিল একটি মেয়ে। মেয়েটি হইয়া অবধি খালি অসুখেই ভুগিতেছে, একটি দিনের জন্যও ভালো থাকে না। কত বুদ্ধি, কত ডাক্তার, কত চিকিৎসা, কত ওষুধ, মেয়ে ভালো হইবে দূরে থাকুক, দিন দিনই রোগা হইতেছে। এত ধনজন থাকিয়াও রাজার মনে সুখ নাই। কিসে মেয়েটি ভালো হইবে তাহার কেবল সেই চিন্তা। এমনি করিয়া দিন যায়। এর মধ্যে একদিন এক সাধু রাজার সঙ্গে দেখা করিতে আসিলেন। তিনি রাজার মেয়ের অসুখের কথা শুনিয়া বলিলেন, মহারাজ, তোমার মেয়ে একটি লেবু খাইয়া ভালো হইবে। একটি লেবু? সে কোন লেবুটি? কোথায় কাহার বাগানে তাহা পাওয়া যাইবে? সাধু তাহার কিছু না বলিয়াই চলিয়া গেলেন। রাজা আর উপায় না দেখিয়া দেশের লোককে এই কথা জানাইয়া দিলেন, যাহার লেবু খাইয়া আমার মেয়ে ভালো হইবে সে আমার মেয়েকে বিবাহ করিবে আর আমার রাজ্য পাইবে। এখন মুশকিলের কথাই যে সে রাজ্যে লেবু মিলে না। কেবলমাত্র এক চাষির বাড়িতে একটি লেবুর গাছ আছে। চাষি অনেক কষ্ট করিয়া শ্রীহট্ট হইতে সেই গাছটি আনিয়াছিল। সবে সেই বৎসর তাহাতে লেবু হইয়াছে। লেবু তো নয়, যেন রসগোল্লা, এক একটা বড় কত, যেন এক একটা বেল। তেমন লেবু তোমরা দেখও নাই, খাও নাই, আমিও দেখিতে পাই নাই। দেখিতে পাইলে খাইতে চেষ্টা করা যাইত। চাষির 3 ছেলে, যদু, গোষ্ঠ আর মানিক। রাজার হুকুম শুনিয়া চাষি যদুকে এক ঝুড়ি লেবু দিয়া বলিল, শিগগির এগুলি রাজার বাড়ি নিয়ে যা। এর একটা খেয়ে যদি মেয়ের ব্যামো সারে তবে রাজার মেয়েকে বিয়ে করতে পাবে। যদু লেবুর ঝুড়ি মাথায় করিয়া রাজার বাড়ি চলিয়াছে। এমন সময় পথে 1 হাত লম্বা একটি মানুষের সঙ্গে তাহার দেখা হইল। সেই লোকটি তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার ঝুড়িতে কি ও? যদু বলিল, ব্যাং। সেই লোকটি বলিল, আচ্ছা, তাই হোক। রাজার দারোয়ানেরা লেবুর কথা শুনিয়া যার পর নাই আদরের সহিত যদুকে রাজার নিকট লইয়া গেল। রাজা মহাশয় ব্যস্ত হইয়া নিজেই ঝুড়ির ঢাকা খুলিলেন, আর অমনি 4টি ব্যাঙ তাহার পাগড়ির উপর লাফাইয়া উঠিল। সেই ঝুড়িতে যতগুলি লেবু ছিল সবকটাই ব্যাঙ হইয়া গিয়াছে। সুতরাং লেবু খাওয়াইয়া রাজার মেয়েকে ভালো করা আর রাজার জামাই হওয়া যদুর ভাগ্যে ঘটিল না। সে বেচারা অনেকগুলি লাথি খাইয়া প্রাণে প্রাণে বাড়ি ফিরিল। তাহাই ঢের বলিতে হইবে। এরপর চাষি আর এক ঝুড়ি লেবু দিয়া গোষ্ঠকে পাঠাইল। এবারেও সেই 1 হাত লম্বা মানুষটি কোথা হইতে আসিয়া গোষ্ঠের ঝুড়িতে কি আছে জিজ্ঞাসা করিল। গোষ্ঠ বলিল, ঝিঙের বিচি। 1 হাত লম্বা মানুষটি বলল, আচ্ছা, তাই হোক। রাজবাড়ির দারোয়ানেরা প্রথমে গোষ্ঠকে ঢুকিতে দেয় নাই। তাহারা বলিল, তোরই মতো একটা সেদিন এসে রাজামশাইয়ের পাগড়ি নোংরা করে দিয়ে গেছে, তুই আবার একটা কি করে বসবি কে জানে। অনেক পীড়াপিড়ির পর গোষ্ঠ ঢুকিয়া রাজার মেয়েকে কিরূপ লেবু খাওয়াইল বুঝিতে পারো। সাজাটাও তার এমনই রইল। মানিককে সকলে একটু বোকা মনে করে, কাজেই তাহাকে আর লেবুর ঝুড়ি দিয়া রাজার বাড়ি পাঠাইতে কেহ বলিল না। কিন্তু সে যাইবার জন্য একেবারে সাজিয়া গুজিয়া প্রস্তুত হইয়া আছে। যতক্ষণ না চাষি তাহাকে যাইতে বলিল ততক্ষণ তাহাকে কিছুতেই ছাড়িল না। শেষটা তাহাকেও 1 ঝুড়ি লেবু দিয়া পাঠাইতে হইল। পথে সেই 1 হাত লম্বা মানুষের সঙ্গে মানিকেরও দেখা হইল। 1 হাত লম্বা মানুষটি জিজ্ঞাসা করিল, ঝুড়িতে কিও? মানিক বলিল, ঝুড়িতে লেবু আছে, তাই খেয়ে রাজার মেয়ের অসুখ সারবে। 1 হাত লম্বা মানুষটি বলিল, আচ্ছা, তাই হোক। রাজবাড়িতে ঢুকিতে মানিকের যার পর নাই মুশকিল হইয়াছিল। অনেক মিনতি আর হাত জোড়ের পর দারোয়ানেরা তাহাকে পথ ছাড়িয়া দিল আর বলিল, দেখিস যেন ব্যাং কি ঝিঙের বিচি টিচি হয় না, তাহলে কিন্তু তোর প্রাণটা থাকবে না। যাহা হোক, মানিকের ঝুড়িতে লেবুই পাওয়া গেল। রাজামশাই তো খুবই খুশি। তাড়াতাড়ি বাড়ির ভিতর লেবু পাঠাইয়া দিয়া বলিলেন, কেমন হয় আমাকে খবর দিস। খবরের আশায় রাজামহাশয় বসিয়া আছেন। এমন সময় মেয়ে নিজেই খবর লইয়া উপস্থিত। সেই লেবু মুখে দিতে না দিতেই তাহার অসুখ একেবারে সারিয়া গিয়াছে। ইহাতে রাজামশাই যার পণ্যে আনন্দিত হইলেন।
কিন্তু তাহার পরেই ভাবিতে লাগিলেন, তাই তো করিয়াছি কি, এখন যে চাষির ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দিতে হয়। এই ভাবিয়া রাজা মহাশয় স্থির করিলেন যে চাষির ছেলেকে যেমন করিয়াই হোক ফাঁকি দিতে হইবে। মানিকলাল ভাবিতেছে এরপরই বুঝি মেয়ে বিয়ে দেবে। এমন সময় রাজামশাই তাহাকে বলিলেন, বাপু, তুমি কাজটা বেশ ভালোই করিয়াছ, কিন্তু রাজার মেয়ে বিবাহ করা সহজ কথা নয়। আগে আর একখানা কাজ করিয়া দাও, তারপর দেখা যাইবে কি হয়। জলে যেমন চলে ডাঙায়ও তেমনি চলে, এইরূপ একখানা নৌকা আমাকে গড়িয়া না দিতে পারিলে তোমার কোনো আশাই নাই। মানিক যে আজ্ঞা বলিয়া বিদায় হইল। তারপর বাড়ি আসিয়া সকল কথা বলিল। বাড়ির সকলেই মানিককে নেহাত বোকা ঠাউরাইতে রাখিয়াছিল। সুতরাং তাহারা মনে করিল যে মানকে যখন রাজার মেয়েকে ভালো করিয়া আসিয়াছে, তখন নৌকাখানা ইচ্ছা করিলেই যে সে তৈরি করিতে পারে। যদু একখানা কুড়াল লইয়া তখনই নৌকা গড়িতে চলিল। বনের ভিতরে হইতে গাছ কাটিয়া সেখানেই কাজ আরম্ভ করিয়া দিল। ইচ্ছা সেই দিনই নৌকা প্রস্তুত করিয়া ফেলে। পরিশ্রমেরও কসুর নাই। এমন সময় কোথা হইতে সেই 1 হাত লম্বা মানুষ আসিয়া উপস্থিত। কি হে যদুনাথ, কি হচ্ছে? গামলা? আচ্ছা, তাই হোক বলিয়া 1 হাত লম্বা মানুষ চলিয়া গেল। যদুও নৌকা গড়িতে লাগিল, কিন্তু সেই যত পরিশ্রম করে তাহার সমস্তই বৃথা হয়। সেই সর্বনেশে কাঠ খালি গামলার মতো গোল হইয়া ওঠে, নৌকার মতন কিছুতেই হইতে চায় না। শেষে যদুর রাগ হইয়া গেল, কিন্তু রাগের ভরে এক কাঠ ফেলিয়া দিয়া ক্রমাগত আরো 2-3টা কাঠ লইয়া গামলা ছাড়া আর কিছুই তৈরি করিতে পারিল না। যা হোক, গামলাগুলি হইল ভারী সরেস। সুতরাং সন্ধ্যার সময় যদুনাথ গোটা 3-4 গামলা ঘাড়ে করিয়া বাড়ি ফিরিল। এমন ভালো গামলাগুলি বনে ফেরিয়া আসিতে কিছুতেই তাহার ইচ্ছা হইল না। তারপর গোষ্ঠ নৌকা গড়িতে চলিল, আর সেই 1 হাত লম্বা মানুষের অনুগ্রহে সন্ধ্যাবেলা 5খানি অতিশয় উঁচু দরের লাঙল কাঁধে ঘরে ফিরিল। অবশ্য এরপর মানিক নৌকা গড়িতে গেল, আর তাহাকেও সেই 1 হাত লম্বা মানুষ আসিয়া জিজ্ঞাসা করিল, কি হচ্ছে? মানিক সাদাসিধা উত্তর দিল, জলে যেমন চলে ডাঙায়ও তেমনি চলে। এমন একখানা নৌকা গড়ে দিতে পারলে রাজামশাই বলেছেন মেয়ের বিয়ে দেবেন। এই কথা শুনিয়া 1 হাত লম্বা মানুষ বলিল, আচ্ছা, তাই হোক। মানিক সবে নৌকার কাঠ কাটিয়া তাহাতে চড়িয়া বসিয়াছিল। 1 হাত লম্বা মানুষের কথা শেষ হইতে না হইতেই সেই কাঠ ছুটিয়া চলিয়াছে। সে আর এখন কাঠ নাই, অতি চমৎকার একখানা নৌকা। তাহাতে দাড়ি নাই, মাঝি নাই, গাঁড় নাই, পাল নাই। যেখানে যাইবার দরকার তাহা নিজেই বুঝিয়া লয়, সেখানেই সে নিজেই থামে। রাজার উপযুক্ত মখমলের গদি তাকিয়ায় তাহার ভেতরটা সাজানো, বাহিরটা দেখিতে কি সুন্দর তা কি বলিব। যে জিনিস সে তাহা সাজাইয়াছে তাহা সেই 1 হাত লম্বা মানুষের দেশে হয়। আমি তাহার নাম জানি না। রাজা মহাশয় সবাই বসিয়া আছেন। এমন সময় মানিকলালের নৌকা সেখানে গিয়া উপস্থিত। সকলে নৌকার রূপ গুণ দেখিয়া আশ্চর্য হইয়া গেল, আর কত প্রশংসা করিতে লাগিল। রাজামশাইও খুব আশ্চর্য না হইয়াছিলেন এমন নয়, কিন্তু তাহা চাপিয়া গিয়া মুখে মানিককে বলিলেন, এতেও হচ্ছে না, আর একখানা কাজ করে দিতে হবে। এক গাছ ঘেঁঘাসুরের লেজের পালক হলে আমার মুকুটের শোভা হয়। এই জিনিসটি এনে দিলে নিশ্চয়ই আমার মেয়েকে বিয়ে করতে পাবে। মানিক যে আজ্ঞা বলিয়া ঘেঁঘাসুরের পালক আনিতে চলিল। খানিকটা পাখি, খানিকটা জানোয়ার, বিদঘুটে চেহারা, খিটখিটে মেজাজ, ভারী জ্ঞানী, ভেজাই ধনী, অসুর ঘেঁঘা মহাশয় 1 মাসের পথ দূরে অজানা নদীর ধারে অচেনা শহরে সোনার পুরীতে বাস করেন। মানুষটিকে দেখিতে পাইলেই রসগোল্লাটির মতো টপ দিয়া তাহাকে ঘিলেন। সেই ঘেঁঘা মহাশয়ের পালক আনিতে মানিক চলিয়াছে। যাহাকে দেখে তাহাকেই ঘেঁঘাসুরের মুল্লুকের পথ জিজ্ঞাসা করে, আর ডাইনে বাঁয়ে না চাহিয়া ক্রমাগত সেই পথে চলে। রাত্রি হইলে কাহারও বাড়িতে আশ্রয় লয়, আবার সকালে উঠিয়া চলিতে থাকে। ঘেঁঘাসুরের মুলুকে যাইতেছে শুনিয়া সকলেই তাহাকে আদর করিয়া জায়গা দেয়।
একদিন রাত্রিতে এই রূপে সে একজন খুব ধনী লোকের বাড়িতে অতিথি হইয়াছে। সেই ধনী অনেক কথাবার্তার পর তাহাকে বলিল, বাপু, তুমি ঘ্যাঘাসুরের দেশে চলেছ শুনেছি। সে অনেক বিষয়ের খবর রাখে। আমার লোহার সিন্দুকের চাবিটা হারিয়ে ফেলেছি। ঘ্যাঘা তার কোনো সন্ধান বলতে পারে কিনা জিজ্ঞেস করো তো। মানিক বলল, আচ্ছা মশাই, আমি জেনে আসব। আর একদিন সে আর এক বড় লোকের বাড়িতে অতিথি হইয়াছে। সেই বড় লোকের মেয়ের ভারী অসুখ। তাহার ব্যায়ামটা যে কি কোনো ডাক্তার কবিরাজ তাহার ঠিক করিতে পারে না। মেয়ে দিন দিন খালি রোগা হইয়া যাইতেছে। সেই বড় লোক মানিককে খুব যত্ন করিয়া খাওয়াইয়া তারপর বলিলেন, আমার মেয়ের অসুখ কিসে সারবে, এই কথাটা যদি ঘ্যাঘার কাছ থেকে জেনে আসতে পারো তবে বড় উপকার হয়। মানিক বলিল, অবশ্য মশাই, আমি নিশ্চয়ই জেনে আসব। এই রূপে 1 মাস চলিয়া মানিক অজানা নদীর ধারে আসিয়া ওপারে ঘ্যাঘাসুরের সোনার বাড়ি দেখিতে পাইল। অজানা নদীর নৌকো নাই, খেয়া নাই। এক বুড়ো সকলকেই কাঁধে করিয়া পার করে। মানিকও তাহারই কাঁধে চড়িয়া নদী পার হইল। বুড়ো তাহাকে বলিল, বাপু, আমার এই দুঃখ কবে দূর হবে? ঘ্যাঘার কাছে জিজ্ঞাসা করো তো। আমার খাওয়া নেই, দাওয়া নেই, খালি কাঁধে করে দিনরাত্রির মানুষই পার করছে। ছেলেবেলা থেকে এই করছি, এখন বুড়ো হয়ে গেছে। মানিক বলিল, তোমার কিছু ভয় নেই, আমি নিশ্চয়ই তোমার কথা জিজ্ঞেস করব। নদী পার হইয়া মানিক ঘ্যাঘার বাড়িতে গেল। ঘ্যাঘা তখন বাড়ি ছিল না, ঘেঘি ছিল। ঘেঘি তাহাকে দেখিয়া বলিল, পালা বাছা, শিগগির পালা, ঘ্যাঘা তোকে দেখতে পেলেই গিলবে। মানিক বলিল, আমি যে ঘ্যাঘার লেজের একগাছি পালক চাই, সেটি না নিয়ে কেমন করে যাব? আর সেই যাদের চাবি হারিয়ে গেছে, সেই চাবিটি কোথায় আছে? আর যাদের মেয়ের অসুখ, তারা ওষুধ জেনে যেতে বলেছে। আর যে বুড়ো পার করে দিলে, সে বাড়ি যাবে কেমন করে? ঘেঘি বলিল, প্রাণটি নিয়ে কোথায় পালাবে, না আবার তার পালক চাই, আর তাকে 100 খবর বলে দাও। তুই কে রে বাপু? মানিক বলিল, আমি মানিক। পালক না নিয়ে গেলে রাজা মেয়ে বিয়ে দেবে না। একগাছি পালক আমার চাই। হাজার হোক স্ত্রীলোক। মানিককে দেখিয়া ঘেঘির দয়া হইল। সে বলিল, আচ্ছা বাপু, তাহলে তুই এই খাটের তলায় লুকিয়ে থাক, তোর ভাগ্যে থাকলে হবে ক্ষণ। মানিক ঘ্যাঘার খাটের তলায় লুকাইয়া রহিল। সন্ধ্যার পর ঘ্যাঘাসুর বাড়ি আসিল। ঘেঘি তাড়াতাড়ি পা ধুইবার জল টল দিয়া সোনার থালায় খাবার হাজির করিল। ঘ্যাঘার মেজাজটা বড়ই খিটখিটে, সবটাতেই সে দোষ ধরে। বাড়ি আসিয়াই সে জোরে জোরে নিঃশ্বাস টানিতে লাগিল, আর বলিতে লাগিল, মানুষের গন্ধ কোত্থেকে এলো? মানুষের গন্ধ, মানুষ দে খায়। ঘ্যাঘার কথা শুনিয়া খাটের তলায় মানিকলালের মুখ শুকাইয়া গেল। ঘেঘির বুক ধরাস ধরাস করিতে লাগিল। সে অনেক কৌশল করিয়া ঘ্যাঘাকে বুঝাইল যে একটা মানুষ আসিয়াছিল, কিন্তু সেটা ঘ্যাঘার নাম শুনিয়া পালাইয়াছে। ইহাতে ঘ্যাঘা কিছু শান্ত হইয়া খাইতে বসিল। খাওয়া শেষ হইলে ঘ্যাঘা খাটে শুইয়া নিদ্রা গেল। ঘুমের ভিতর তাহার লম্বা লেজটি লেপের বাহিরে আসিয়া খাটের পাশে ঝুলিয়া পড়িয়াছে। সেই লেজের আগায় অতি চমৎকার পালকের গোছা। মানিক খাটের তলায় অপেক্ষা করিয়া আছে। লেজ দেখিয়াই সে খ্যাঁচ করিয়া একটি পালক ছিঁড়িয়া লয়। অমনি ঘ্যাঘাসুর বস্ত্র সমস্ত হইয়া উঠিয়া বলিল, ঘেঘি, আমার লেজ ধরে যেন কে টানলে। মানুষের গন্ধ। ঘেঘি বলিল, তোমার ভুল হয়েছে, অত বড় পালকের গোছা কোথায় আটকে লেজে টান পড়েছে। আর মানুষ তো একটা এসেছিল বলেছি, এ তাঁরই গন্ধ। সেই মানুষটা কত কথা বলল, সেই কাদের বাড়ি লোহার সিন্ধুকে চাবি হারিয়ে গেছে। ঘেঘির কথা শেষ হইতে না দিয়াই ঘ্যাঘা বলিল, হ্যাঁ, সেই লোহার সিন্ধুকের চাবি আমি জানি, সেটাকে তাদের খোকা গদির ফুটোর ভিতর ঢুকিয়ে দিয়েছে। ঘেঘি বলিল, আবার কাদের মেয়ের কি অসুখ? অমনি ঘ্যাঘা বলিল, কোনো ব্যাঙে ওর চুল নিয়ে গেছে, ঘরের কোণেই তার গর্ত, ওইখান থেকে খুঁড়ে সেই চুল আনলেই মেয়ের ব্যামও সারবে। আবার ঘেঘি বলিল, যে লোকটা মানুষ ঘাড় করে নদী পার করে। ঘ্যাঘা বলিল, সে একটা মস্ত গাধা, একজনকে কেন নদীর মাঝখানে নামিয়ে দেয় না? তাহলেই তো সে বাড়ি যেতে পারে। যাকে নামিয়ে দেবে সেই মানুষ পার করতে থাকবে।
মানিকের সকল কাজই আদায় হইল। এখন রাত পোহাইলে ঘ্যাঘা বাহিরে চলিয়া যায়, আর সেও বাহিরে আসিতে পারে। রাত ভোর হইলে ঘ্যাঘা জল খাবার খাইয়া বেড়াইতে বাহির হইল। ঘেঘিও মানিককে পেট ভরিয়া খাওয়াইয়া বিদায় করিল। এরপর প্রথমেই সেই বুড়োর সঙ্গে দেখা। বুড়ো জিজ্ঞাসা করিল, আমার কথা কিছু হলো? মানিক বলল, সে হবে এখন, আগে পার কর, আমার বড্ড তাড়াতাড়ি। বুড়ো মানিককে কাঁধে করিয়া পাড়ে লইয়া গেলে পর ডাঙায় উঠিয়া মানিক বলিল, এরপর একজনকে মাঝখানে নামিয়ে দিও, তাহলেই তোমার ছুটি। এই কথা শুনিয়া বুড়ো মানিককে অনেক ধন্যবাদ দিয়া বলিল, ভাই, তুমি আমার এমন উপকারটা করলে, আমার ইচ্ছে হচ্ছে তোমাকে আর দুবার কাঁধে করে পার করি। মানিক বলিল, তুমি দয়া করে যা করেছো তাই ঢের, আর আমার বুড়ো মানুষের কাঁধে চড়ে কাজ নেই, আমি এখন দেশে চললাম। 4 দিন চলিয়া মানিক যাহাদের মেয়ের অসুখ ছিল তাহাদের বাড়িতে আবার অতিথি হইল। বাড়ির কর্তা অত্যন্ত আগ্রহের সহিত জিজ্ঞাসা করিলেন, ঘ্যাঘা কিছু বলেছে? মানিক বলল, হ্যাঁ। এই বলিয়া সে ঘরের কোণ হইতে কোনো কোনা ব্যাঙের গর্ত খুঁড়িয়া এই চুল বাহির করিল, আর অমনি যে মেয়ে 2 বৎসর যাবৎ মরার মতো পড়িয়াছিল সে উঠিয়া হাসিয়া বেড়াইতে লাগিল। ইহাতে বাড়ির সকলে যে কত খুশি হইল তাহা কি বলিব। মানিককে তাহারা এত টাকা দিল যে 10টা উঁটে তাহা বহিতে পারে না। যাহাদের চাবি হারাইয়া গিয়াছিল তাহারাও চাবি পাইয়া মানিককে ঢের টাকা করি দিল। এই সমস্ত টাকা করি লইয়া সে দেশে ফিরিয়া রাজামহাশয়কে ঘ্যাঙাসুরের পালক বুঝাইয়া দিল। দেশের সকল লোক ইহাতে মানিকের যারপণ্যের প্রশংসা করিল। তাহারা সকলেই বলিল যে মানিককে এত ক্লেশ দেওয়া রাজার বাড়ি অন্যায় হইয়াছে, তাহার সঙ্গে মেয়ের বিবাহ দিতে আর দেরি করা উচিত নয়। রাজামশাই আর কি করেন, শেষটা অনেক কষ্টে রাজি হইলেন। তারপর খুব জাঁকজমকের সহিত রাজার কন্যা আর মানিকের বিবাহ হইল। মানিক এত টাকা করে লইয়া আসিয়াছে যে তাহাতেই তাহার পরম সুখে দিন কাটিতে লাগিল। কিন্তু রাজামশায়ের ইহাতে ভারী হিংসা হইল। তিনি মনে করিলেন, ঘ্যাঙাসুরের দেশে গেলে যদি এত টাকা নিয়ে আসা যায় তবে আমিও সেখানে যাব। এই ভাবিয়া রাজা মহাশয় ঘ্যাঙার মূল্যকে যাত্রা করিলেন, কিন্তু সেখানে পৌঁছাইতে পারেন নাই, কারণ অজানা নদী পার হইবার সময় সেই বুড়ো তাহাকে মাঝখানে নামাইয়া দিল। রাজা মহাশয় প্রথমে আশ্চর্য হইলেন, তারপর চটিয়া লাল হইলেন, তারপর বুড়োকে গালি দিতে লাগিলেন, তারপর হাত জোর করিয়া মিনতি করিতে লাগিলেন। কিন্তু বুড়ো তাহার কথায় কান দিবার অবসরই পায় নাই। ততক্ষণে সে ডাঙায় উঠিয়া ঊর্ধ্বশ্বাসে বাড়ি পানে ছুটিয়াছে। তাড়াতাড়িতে রাজামশাইকে ছুটি পাইবার কৌশলটি বলিয়া দিবার কথা তার মনে হয় নাই। সুতরাং রাজামশাই আজও সেই স্থানে মানুষ পার করিতেছেন। পাঠক পাঠিকাদের মধ্যে যদি কেহ কখনো ঘ্যাঙাসুরের মূল্যকে যান, তাহা হইলে দয়া করিয়া বেচারাকে সেই কথাটা বলিয়া দিবেন, কিন্তু পুনরায় নদীর এপারে ফিরিয়া না আসিয়া এ কথা বলিবেন না, কারণ তাহা হইলে কিঞ্চিত অসুবিধা হইতে পারে। নমস্কার।